নমস্কার, শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও চলে এসেছি একটি ভয়ঙ্কর এপিসোড শোনাতে। সুতরাং বন্ধুরা, আমরা সবাই জানি অবিশ্বাস্য ঘটনা কথাটির মানে কি, যেটি বিশ্বাস করা যায় না। কিন্তু এটাকে যদি একটু বড় করে ব্যাখ্যা করা যায় যে যে ঘটনাটি বা যে মুহূর্তটি আমি কেবলমাত্র অনুভব করেছি, অথবা যিনি বলছেন বা যিনি লিখে পাঠাচ্ছেন কেবলমাত্র তিনি অনুভব করেছেন যে তিনি কোন ভয়ঙ্কর পরিস্থিতিটাকে চোখের সামনে দেখেছিল, এবং যাদেরকে বলা হচ্ছে সামনের মানুষগুলোকে, সেই মানুষগুলো শুধুমাত্র একটা ছবি এঁকে বা ওই পরিবেশটাকে ভেবে নিজেকে উপলব্ধি করেও অতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছানো যায় না। অথবা কিছু মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন ছেড়ে দেয়, সত্যি কি এরকম সম্ভব হয়? সেটাই হচ্ছে অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তোমরা আমাকে লিখে পাঠাও। আমাকে লিখে পাঠানোর জন্য অবিশ্বাস্য.ঘটনা@gmail.com-এ মেল করো, অথবা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো, অথবা রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারো আমার কাছে এই চ্যানেলে বলবার জন্য। সুতরাং কথা না বাড়িয়ে এই সপ্তাহের ঘটনাতে চলে আসছি। এই সপ্তাহের ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে গৌরীশঙ্কর ঘোষাল লেন থেকে তিথি দাস। তিথি লিখছে, দিদি, আমি তোমার একজন নতুন সদস্যা। তোমার চ্যানেলে প্রথম আমি যে ঘটনাটি পেয়েছিলাম তা একটি জিনের ঘটনা, এবং ওই ঘটনাটি শুনে পরবর্তীকালে আমি আরও ঘটনা শুনতে যাই। সেখানে আমি প্রায় জিনের ঘটনাগুলিই শুনেছি। এই জিনের ঘটনার প্রতি আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল 2018 সাল থেকেই বলতে পারো। তাই আমার নিজের চোখের সামনে শোনা বা দেখা একটি জিনের ঘটনা তোমাকে লিখে ফেললাম। ভালো লাগলে পড়ে শুনিও। দিদি, আমি যে সম্প্রদায়ের দীক্ষিত, সেখানে তুমি বলতে পারো যে সৎসঙ্গ বা একটা কীর্তন সভা হয়, সেখানে আমরা সকলে যাতায়াত করি। এটি ঘটনাটি যে সময়কার আমি বলতে চলেছি, এটি 2018 সালের ঘটনা। এইরকমই 18-তে আমি আমার মা এবং প্রতিবেশী কাকিমার সাথে গেছিলাম এক কীর্তন সভায়। সেখানে মহিলা মণ্ডলেই বসেছি, এবং কীর্তন শুরু হওয়ার আগে যেরকম হয়, বাড়িতে নানা রকম কাজ টাজ করে গিয়ে মহিলা মণ্ডল একসাথে বসলে কথাবার্তা শুরু হয়। কার হাঁড়িতে কী রান্না হয়েছে থেকে শুরু করে কাকে কোথায় ভূতে ধরেছে, কি হয়েছে, সমস্ত কিছু সেইখানে থাকে। আমাদেরই পাশে এসে এক ভদ্রমহিলা বসেন। তিনি তার ছেলেকে নিয়ে বসেন। ছেলের বয়স দেখে মনে হলো ওই 12 থেকে 14 বছর বয়সী একটি ছেলে হবে, তার বেশি বয়স হবে না, এরকম ধরনের একটা ছেলে। ছেলেটা সুস্থ নয়। আমি শারীরিক অসুস্থতার কথা বলছি না, মানসিক অসুস্থতার কথা। কেমন যেন একটু আলাদা গোছের বাচ্চাটা। কথা বলার সময় মুখ থেকে লাল পড়ে, কেমন যেন মাঝে মধ্যেই চিৎকার করে, গোঙানি ধরে, ওখানে বসবেই না, চিৎকার করছে। মানে ওই কীর্তন সভাতেই বসবে না, থাকতে চাইছে না, এমন ধরনের। তার মা তাকে বুঝিয়ে বাঝিয়ে আমাদের পাশেই বসায়, সবাই আছি এটা দেখিয়ে বসায়। আমরাও তাকে বলি, দেখো আমরা আছি, কত ভালো, তুমিও বসো, এরকম করে ওকে বসানো হয়। এমন সময় আমাদের মধ্যে কথা হচ্ছে, এবং কাকিমা ওনার ছেলেকে সেই সময় কিছু ফল কেটে দিচ্ছে যে তুমি খাও, মানে যাকে বলা যায় ওকে ভোলানো হচ্ছে। ও বসে আছে, আর আমাদের মধ্যে এদিকে কথা আলোচনা শুরু হয়েছে। এরই মাঝখানে চলছে নানা রকম ভূতে ধরার ঘটনা। এই ভূতে ধরেছিল বা কাকে কি হয়েছে, কার বাড়িতে অলৌকিক ঘটনা ঘটছে। এর মধ্যে কিছু দিদি ঠাকুরের ঘটনাও আসে। কিন্তু সত্যি বলতে কি, আমি ভূত প্রেত ঠাকুর এতটা বিশ্বাসী যে এরকম ধরনের পুরোপুরি ঘটতে পারে এতটা ছিল না। হ্যাঁ, আমি জানি রাত্রিবেলায় কোনো শীতলা পুজো বা মা কালীর কোনো কিছু হলে পায়ের নুপুরের আওয়াজ পাওয়া, এইসব ঘটনা শুনেছি।
কিন্তু এতটা বিশ্বাস যে কাউকে সত্যিকারে ভূতে ধরে বা জিনে ধরতে পারে, এইগুলো আমি কোনো দিনই বিশ্বাস করিনি। তো ওখানে এইসব আলোচনা হচ্ছে, এরই মাঝখানে ওই কাকিমা হঠাৎ করে বলে ওঠেন, আপনারা কি জানেন এমন কোনো অ্যাড্রেস আপনাদের কাছে আছে যেখানে নিয়ে গেলে ভূতে ধরলে তাকে ছাড়ানো যায়, অথবা জিন ঠিনে ধরলেও বেশ জোরালো জায়গা হবে যেখান থেকে ছাড়ানো যায়? অবাক্কর বিষয় হয়ে যায়। তো একজন কাকিমা বলে, আছে তো, কোন জায়গা সত্যি কোনটা মিথ্যা আমরা সেটা জানি না, তবুও বলতে পারি। এরকম বলতে বলে, যদি থাকে অ্যাড্রেস দিলে খুব ভালো হয়, দেখুন না। বলে উনি ওনার ঘটনা শুরু করেন বলা। বলে, আমি আজকে 1-2 বছর নয়, গোটা প্রায় বলতে পারো দিদি, উনি যে হিসাবটা বলেন 20-21 বছর ধরে আমি এই ঝামেলার মধ্যে রয়েছি। কীরকম ঝামেলা? বলল, প্রেতে ধরার ঝামেলা। প্রথমে তো প্রেত ভূত প্রেত এরকম করেই উনি বলছিলেন যে বাড়িটার হাল খুব খারাপ হয়ে পড়েছে। আমার চাকরি বাকরি বলতে, উনি আগে একজন ভালো টিচার ছিলেন স্কুলের, সেই চাকরিটা গেছে। ওনার হাজব্যান্ড ভালো কাজ করতো, সেইগুলো গেছে। কেবলমাত্র এই ছেলেটির পেছনে ছেলে 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 করে আমার জীবনের সর্বস্ব গেল। মানে অবাক হয়ে গেছি। ছেলে তো কেউ তো দেখে বললো তো স্পেশাল চাইল্ড বলে মনে হচ্ছে। বলে কি না, ও একদম শান্ত, মানে একদম সুস্থ স্বাভাবিক ছেলে ছিল। ওর মধ্যে যে পরিবর্তনটা দেখছেন, এইটা কয়েক বছর হলো ঘটনাটি ঘটেছে। মানে ওর বর্তমান বয়স হচ্ছে প্রায় 22 বছর বয়স। গোটা 10 বছর ধরে এই রকম অবস্থায় রয়েছে। দেখে শুনে আমরা অবাক হয়ে গেছি। একটা 22 বছরের ছেলেকে দেখতে ঠিক 10-12 বছর বয়সী বা 12-14 বছর বয়সীর সেই একটা ওই বয়সেই আটকে আছে। বলে কি যে ওর ওর মধ্যে একটা প্রভাব আছে। কার প্রভাব আছে, কিসের প্রভাব আছে? ধীরে ধীরে বলল, ওর মধ্যে একটা জিনের প্রভাব আছে। জিনটা ভালো না, একটা খারাপ জিন। ওকে এখন ধরেনি, ওকে যখন ধরেছিল তখন 10-11 বছর বয়সেই ওকে ধরেছিল। সেই থেকে ও এই রকম অবস্থায় রয়ে গেছে। ও আগে সবার সাথে বাইরে মেলামেশা করতো, স্কুলে যেত, করতো, কিন্তু আজ আমার ছেলে সম্পূর্ণটা আলাদা। ও একা থাকে, একা ঘরে খেলে, একাই সব কিছু করে। কার দিকে তাকিয়ে যেন কথা বলে, কার সাথে যেন থাকি সব সময়। এবং ওর মধ্যেও কিছু কিছু পরিবর্তন এতটা এসে গেছে, কেউ দেখলে বলবে যে এগুলো নোংরামো, এগুলো উচিত নয়। কিন্তু ছেলে মাঝরাতায় কেঁদে উঠে একটাই কথা বলে যে ওই যে ওর সাথে আছে সে ওর সাথে এরকম করছে, সে এই জিনিসগুলো করাচ্ছে। দিদি, তুমি বুঝতেই পারছো আমি কি বিষয়ের উপরে বলতে পারি। আসলে জিনটি ওকে যেভাবে ধরে রেখেছে, একজন পুরোপুরি ও পুরুষ বলে একটা নারী জিন ওকে ধরে রেখেছে সম্পূর্ণভাবে। তাই ওকে ছাড়তে চাইছে না, নিজের প্রেমিকের মতন করে ওকে আটকে রেখেছে। অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় সুরাহা হয়নি। কোনো কোনো জায়গা থেকে যেখানে যাওয়া হয়েছে, যেসব ওঝা বাড়ি বা যেসব মৌলবীদের কাছে যাওয়া হয়েছে, কেউ বলেছে অনেক দেরি হয়ে গেছে। কোনো জায়গা থেকে জানতে পেরেছি ও ধরেছে কোথা থেকে। ও ধরেছে, ও যে একটা নামি স্কুলে পড়ে, সেই স্কুলটার নাম দিদি আমি তোমায় লিখে পাঠালাম, কিন্তু তোমারকে একটি রিকোয়েস্ট করছি যে, মানে আমাকে ও তিথি রিকোয়েস্ট করেছে যেন আমি যেন স্কুলের নামটা না উল্লেখ করি, কিন্তু আমি জানি একটা বড় স্কুলে সেইখানকার যেমন ফাইনাল অ্যানুয়াল যে
স্টেজ পারফরমেন্সগুলো হয় সেইগুলো একটা হলে নিয়ে গিয়ে হয়, সেই হলে যায় এবং এও যায় সেখানে পারফর্ম করার জন্য। যে কি বলবো, রুমে সাজগোজ কমপ্লিট করার জন্য ড্রয়িং থাকে, কি বলবো তোমাদেরকে, ওইখানে স্টেজে ওঠার আগের মুহূর্তের যে পর্দা করা থাকে, সেই পর্দার পিছনে থেকে যখন রিহার্সাল হয়, সেই সময় পর্দার পিছন থেকে কেউ যেন ওকে ডাকে। ও পর্দার পিছনে যায়, কিন্তু পর্দার পিছন থেকে গিয়ে দেখে কেউ নেই। ও আবার যখন চলে আসে, ওকে যেন কেউ পর্দা সমেত ওকে জড়িয়ে ধরে এবং পর্দাটা ওখান থেকে খুলে ওর ওপর পড়ে যায়। ছেলে সেদিনকে সেন্সলেস হয়ে ওখানে পড়েছিল। পরবর্তী যখন বাসে উঠে বাড়ি নয়, স্কুলে ফেরত নিয়ে আসার সময় যখন নাম ডাকা হয়, তো ওর খোঁজ পাওয়া যায়নি। নানা জায়গায় খোঁজ করা হয়, যেমন টয়লেটে, এতে, এবং স্টেজে ওঠার সময়ও ওদেরকে যখন খোঁজার চেষ্টা করা হয়, তখন দেখে ছেলে ওই পর্দার পড়ে ও সেন্সলেস হয়ে রয়েছে। তো ওইখান থেকে ওকে কোনো রকমভাবে নিয়ে আসা হয় এবং মুখে জল টল ছিটিয়ে ও সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি আসে। এবং কি বলবো, স্কুল কর্তৃপক্ষ ডাক্তার ডাকে এবং বলে পুরো নর্মাল, কোনো অসুবিধা নেই, কিছু নেই। কিন্তু ছেলে বাড়িতে কেমন যেন ভয়ে ভয়ে ফেরে। ও সেই থেকে তখন থেকেই বলতো যে ও যেন কিছু দেখতে পায়, ওর সাথে কেউ আছে, ওর সাথে যেন কেউ কথা বলছে। তো প্রথম আমরা জিনিসটাকে পাত্তা দিইনি, ভাবতাম যে ধুর, ও কি বলছে, এরকম ধরনের আমাদেরকে বোকা বানাচ্ছে, এক্সামের ভয় আছে, এটা ওটা সেটা করে আমরা জিনিসটাকে পাত্তা দিতাম না। কিন্তু ধীরে 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 ও রাত্রিবেলায় চিৎকার করে উঠতো, বলতো খাটের মধ্যে কেউ বসে আছে, ওকে কেউ ছুঁচ্ছে বা এরকম ধরনের অনেকবার অনেক কিছু করেছে। পরবর্তীকালে আমরা ডাক্তার দেখিয়েছি, মানসিক প্রবলেম মনে করেছি। কিন্তু যখন এটা আমরা সিরিয়াস নিয়েছি, মানে সিরিয়াসলি যখন আমরা এটাকে পুরোপুরি মেনে নিয়েছি যে না সত্যিকারেই কিছু আছে, কিছু ব্যাপার হয়েছে, তখন নাকি অনেক দেরি হয়ে গেছে। অনেক মৌলবি বলেছে ওর রক্ত মাংসে মিশে গেছে, শরীরের মধ্যে পুরোপুরি মিশে যাচ্ছে একেবারেই, ওকে বার করাটা খুব কঠিন ব্যাপার। এবং এর শেষ পরিণতি হয়তো ছেলেটি আমার কাছে আর কোনো দিন থাকবে না, হয়তো ওর আয়ুটা থাকবে না। ওকে ওদের দেশে নিয়ে যাওয়ার জন্য ওরকম করছে। আমি অনেক তাবিজ কবচ অনেক কিছু করেছি। এখন একটাই যে ওকে ঠাকুরের নাম শোনানো, কীর্তন শোনানো, যদি এরকম থাকে। ও যত দিন যাচ্ছে এরকমভাবে জর্জরিত হয়ে যাচ্ছে। এখন আর স্কুলে যায় না, কিছুই করে না। মোট কথা এটি একটি স্কুলের, বলতে পারেন উনি জব ছেড়ে দিয়েছেন। ওনার হাজব্যান্ডের কি বলবো, টাকা পয়সার পরিস্থিতি এই ঘটনার পর থেকে ক্রমশ নামতে শুরু করে। একেবারেই আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং ক্রমশ আমরা সকলেই ছেলেকে নিয়ে ডিপ্রেশনে চলে যাই। পরিবারে অশান্তি, ঝগড়াঝাঁটি সব সময় লেগে আছে, কেবলমাত্র এই ছেলেটিকে নিয়ে। আমি দিদি চোখের সামনে ছেলেটিকে দেখেছি। ছেলেটি ওই কীর্তন সভায় এসে চিৎকার করছে, ওখানে ও বসবে না, থাকবে না, ওকে জবরদস্তি ওখানে রাখা হচ্ছে। ও সহ্য করতে পারছে না, শুধু দেখাচ্ছে বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। দিদি এই ঘটনাটি লিখবো কি তোমাকে, আমার মনটা খারাপ হয়ে যায়। সেই ছেলেটির মুখটা যখন আমার কাছে ভেসে ওঠে এবং ওর মা কাঁদো কাঁদো হয়ে বলে, আমাকে দিন না, একবার কোনো ঠিকানা দিন যেখানে আমি নিয়ে গেলে আমার ছেলেটাকে যদি কিছুটা দিন, হয়তো পুরো সুস্থ হবে না, কিন্তু আয়ুটা কয়েকটা দিন যদি বাড়িয়ে নিতে পারি, কারণ ও আমার একটিই মাত্র ছেলে। একে টাইম দিয়ে দিয়ে আমি নিজের জীবনটাকেই ভুলে গেছি। সবই তো গেল, নিজের চাকরি গেছে, সমস্ত কিছু গেছে, শুধু এই ছেলেটিই রয়েছে। কাকিমার সেই আর্তনাদ, কষ্টটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তারপর ওনাকে দেওয়া হয় এক হনুমান মন্দিরের
ঘটনার ইয়েতে দেওয়া হয়, বা মানে রাজস্থানের মন্দিরের একটা দেওয়া হয়েছিল, কিন্তু জানি না যাওয়া হয়েছিল কি না, কারণ তার সাথে আমাদের পরবর্তীকালে আর যোগাযোগ হয়নি। এটাও জানি না দিদি ছেলেটি আর কতদিন আছে, বা আজ সে আছে কি না, কারণ ওকে নাকি বয়সের টাইম দিয়েছিল কোনো মৌলবীর ওখান থেকে মাত্র 22টা বছর, তখন সে 21 বছরে পা রেখেছে, মানে 10টা বছর হয়ে গেছিল। জানি না আজ সে কোথায় কেমন আছে। ঈশ্বরের কাছে এবং সকলের কাছে একটাই প্রার্থনা করছি যে যেখানেই থাকুক ও ভালো থাকুক, সুস্থ হয়ে উঠুক, তার এছাড়া আর কোনো কিছু নেই। দিদি গুছিয়ে লিখতে পারলাম না তোমাকে, কারণ লেখার আগে আমার হাতটি বন্ধ হয়ে আসছিল, বারবার ওই মা এবং ছেলের মুখের কথাটা মনে পড়ছে, কাকিমার আর্তনাদ করে বলা শুধুমাত্র সেই কথাগুলি। ভালো লাগলে তুমি পড়ে শুনিও, আর তুমি তোমার মতন করে একটি গুছিয়ে নিও দিদি। ভালো লাগলো। তিথি পুরোপুরিটা ক্লিয়ার না হলেও কোথাও যেন একটা কোশ্চেন রেখেই দিয়ে গেল যে সত্যি ছেলেটি কেমন আছে, বা তার মা কেমন আছে। মায়েরা সন্তানের কষ্ট কখনোই সহ্য করতে পারে না। তুমি এমন একটা ঘটনা বললে, এবং একদম বয়সের শেষ দিকের সময় চলে এসছে, 22 বছর 21-এ পা রেখেছে। আমাদের তরফ থেকেও প্রার্থনা করব সে যেখানে থাকুক ভালো থাকে যেন, এবং তার মায়ের কষ্টটা যেন দূর হয়। তো তিথির মতন ঘটনা লিখে পাঠাতে বন্ধুরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তবে আজ এই পর্যন্ত। ফিরে আসবো সামনের শনিবার আরও একটি নতুন ঘটনা নিয়ে। নমস্কার।